মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার দ্য অনুপ মণ্ডল টক শোয়ের আজকে আমরা ষষ্ঠ পর্বে চলে এসেছি। আজ বিজয়া এবং সেই 6 এপিসোডের বিশিষ্ট অতিথি প্রাবন্ধিক, পত্রিকা সম্পাদক, বাচিক শিল্পী এবং লোকসংস্কৃতি কর্মী আমাদের সবার প্রিয় শুভেন্দু শুকুল মহাশয়। শুভেন্দু শুকুল মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন আর আমাদের কথাবার্তা শুরু করব। তো আজকে আমরা একটা বিশিষ্ট দিনে এসেছি, বিশিষ্ট মানুষের কাছে। আজকে বিজয়া দশমী, দুর্গাপুজোর আজকে শেষ দিন। তো প্রথমেই আমরা বিজয়ার শুভেচ্ছা জানাই স্যারকে, প্রণাম করে দিচ্ছি। এবার আমরা একটু জানবো, প্রথম আলোচনার আগে আমরা একটু মাতৃবন্দনা বা দুর্গা বন্দনা বা দুর্গা পূজার মাহাত্ম্য একটু জানবো, যে এই বিজয়া কিভাবে, এটা যদি একটু বলেন, তারপর মূল কথায়ও আসবো। আমাদের এই দুর্গা পূজা বাঙালির একটা মহৎ উৎসব। শুধু তাই নয়, পরিমাপ করতে হলে ভারতবর্ষে প্রত্যেকটা সম্প্রদায়ের তাদের নিজস্ব উৎসব আছে, এটাই স্বাভাবিক। কিন্তু বাঙালির এই উৎসব বিশ্ব আলোড়িত করেছে। আপনারা জানেন যে এই উৎসবকে ইউনেস্কো স্বীকৃতি জানিয়েছে। কিন্তু বাঙালির একটা নিজস্ব উৎসব। যদিও আজকে আমরা লিখি যে সর্বজনীন দুর্গোৎসব, আগে দুর্গা পূজা বলা হতো, কিন্তু এখন সেটাকে উৎসবে আমরা পরিণত করেছি। দুটোই ভালো, পুজোও ভালো, উৎসবও ভালো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই উৎসবটা বিদেশে বাঙালিরা যেখানে আছে সেখানে তো হচ্ছেই, কিন্তু বাংলার এটা একান্ত, এর সঙ্গে যেন একটা বাঙালি অনেক সংস্কৃতি জড়িয়ে, বিশেষ করে নারীদের, মহিলাদের আত্মিক একটা সম্পর্ক গড়ে উঠেছে। যেন তার সন্তান 361 দিন পরে তার গৃহে আসবে, তার জন্যে তাদের কত ব্যস্ততা, পোশাক আশাকের তো ব্যাপার আছেই, বাড়িতে নাড়ু, মুরকি, মুড়ি, এইসব নানা রকম, যা আগেকার দিনে, এটা আগের দিনে এটা হচ্ছে লোকখাদ্য। ঠিক এই কথাটাই এখানে লোক সংস্কৃতি, লোকে নৃত্য, লোক গান, লোক কি বলা হচ্ছে আগমনী গান আছে, এই নিয়ে প্রচুর গান রচনা হয়েছে, 1000 খানেক গান। আমি পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায়ের প্রাবন্ধিক সাংবাদিক, তার উল্লেখ করেছিলেন যে 1000-এর উপরও গান আছে আগমনী এবং বিজয়া। আজকে যেহেতু বিজয়া, আগমনী গান তো আমরা জানি, ওই যে কৈলাসতে বাপের বাড়ি এসেছে পার্বতী, সঙ্গে গণেশ, কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। ষষ্ঠীর দিন অধিবাসের কাসর ঘণ্টা বাজে, সপ্তমীতে কলা বউ সাজলো বধূর সাজে, ইত্যাদি নিয়ে আগমনের গান আছে। সেখানে রামপ্রসাদী গান ও আগমনের গান আছে, বিজয়ের গান আছে। ও নবমী নিশিরে কুহায় না, তোর দয়া নাই রে, তোর দয়া নাই, এইসব বিজয়ের গান। অর্থাৎ 4 দিন পরে তার ঘরের কন্যা চলে যাবে, সেই বেদনার্থ পরিমণ্ডল রচিত হয়। সেখানে মা চাচ্ছে যেন এই নবমী নিশি যতক্ষণ থাকবে ততক্ষণ তার কন্যা তার কাছে থাকবে। সুতরাং এই নবমী নিশি যেন হয় না, শুধু তাই নয়, আবার দুরকম একটা, এই বেদনার মধ্যে দুরকম অভিপ্রায় আমরা দেখেছি গানের মধ্যে। যেমন ওঠো ওঠো মা গৌরী, হিমানিয়ার নাই, সোনামতি রাঙারতি গামছিনা নিয়ে যায়। অর্থাৎ হিমানি চলে এসছে, শিব চলে এসছে নৌকা নিয়ে, তার ব্যস্ততা, সে তার ছেলে পেলে স্ত্রী নিয়ে চলে যাবে। যদিও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদের আলাদা বৈদিক ব্যাখ্যা আছে, কিন্তু আমরা বাঙালিরা মা দুর্গা, তার 4 ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, এই হিসাবেই আমরা প্রতিপন্ন করে আসছি।
সেটা ঠিক হোক ভুল হোক, এটা বাঙালি একদম। তা সেখানে বলছে, একটা জায়গায় বলছে যে এতকালের মাটি তোমায় অন্ন দিল তুলে, তারে তুমি রেখো মনে যেও না ভুলে। চলে যাচ্ছে তো, নদী তোমায় জল দিল, তরু দিল ছায়া, আমি দিলেন স্নেহ যখন ছিলে অসহায়া। পোড়া আখি জলে ভাসে, হাসি টানি মুখে, লক্ষ্মী হয়ে থেকো তুমি সবারই সম্মুখে। অর্থাৎ মেয়ে চলে যাচ্ছে, মায়ের চোখে জল আসছে, জল অমঙ্গল, সেই যাওয়ার সময় যেন আমার এই অমঙ্গল এটা যেন তার মধ্যে না পড়ে, এই কারণে সে পোড়া আখি জলে ভাসে, হাসি টানে মুখে। অর্থাৎ অন্তর থেকে শিখে ফেলছে, কিন্তু এই অমঙ্গলজনক অভিব্যক্তি যাতে না হয় তার জন্যে সে জোর করে হাসি মুখে টানছে। এই যে প্রকাশ অসাধারণ জিনিস, এবং একটা দুটো না, এগুলো আলোচনা করতে গেলে পরে একটা আলাদা পডকাস্ট করা যায়। যাই হোক, এবার বিষয়টা যেটা আপনার এই কথা থেকে জানা গেল যে আমরা অপেক্ষায় থাকি, প্রতি বছর 365 দিন অপেক্ষা করি যে দুর্গাপুজো কবে হবে। এই কালকে থেকে আবার কাউন্টডাউন শুরু হয়ে যাবে। যাই হোক, আমাদের বিজয়ের একটা বিষয় জানা গেল। এবার আমাদের মুখোমুখি সাক্ষাৎকার অনুপ মণ্ডল যে টক শো, সেই টক শোয়ে আমাদের একটা সিস্টেম আছে বা প্রথা বলতে পারেন। সেটা প্রথা অনুযায়ী সেটা যে প্রথম প্রশ্ন, সেটা যে একজন মানুষকে, একজন গুণী মানুষকে বা রাইটার ক্রিয়েটার যাই হোক, তার প্রথম যে সূচনা সেই শৈশব থেকেই হয়। আপনার এই শৈশবের বিষয়টা বলুন, যে আপনি যে একজন প্রাবন্ধিক বা বাচিক শিল্পী বা একসময় বোর্ড লিখতেন, সেসব কথাও জেনেছি। তো এই যে সংস্কৃতির মধ্যে, এই স্কুল কলেজ, এই সংস্কৃতির মধ্যে আপনার পদার্পণ কি করে ঘটলো আর কি, এটা যদি বলেন। এটা পারিবারিক। সেটা পারিবারিক। তখন তো আমার বয়স 76, অর্থাৎ তারও আগে আমার পূর্বপুরুষরাই আরণ্যটা, জঙ্গলা কিন্নরণ্যটা। তবে আজকে যে আরণ্যটা দেখছো, মোহিত রায় বলেছিলেন যে অরণ্যঘাটার থেকে আরণ্যটা, কিন্তু ওটা ঠিক নয়। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না। আমাদের পারিবারিক একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, গান বাজনা। আমার জ্যাঠা তো বিখ্যাত নট ছিলেন, নট বিজয় বসন্ত শুকুল বিখ্যাত নট ছিলেন। তিনি সত্যম্বর, তৎকালে যেসব বড় বড় যাত্রা দল, নাট্য কোম্পানি, তাতে অভিনয় করেছেন এবং মাস্টার হিসেবে তার একটা খ্যাতি ছিল। তিনি কলকাতাতে ওখানে এই বিষয়ে যারা শিল্পী, যারা নট, তাদেরকে যাত্রা মঞ্চে যারা অভিনয় করতে, তাদেরকে বলা হয়। আর নাট্যকার হচ্ছে যারা নাটক লেখে। ঘটনা হচ্ছে, আমার জ্যাঠামশাই সেই যাত্রা দলের মাস্টার পরিচিত ছিল, তৎকালীন যুগে কাগজেও বেরোতো। আমি দেখেছি যুগান্তরে, ছোটবেলায় বাবা দেখিয়েছে, এই দেখ তোর জ্যাঠার নাম এ ছিল। তাছাড়া আমার পিসিমা তখন ওই বিনা পয়সার স্কুল এখানে গড়ে উঠেছিল, হ্যাঁ 1900 সালে, তারও আগে থেকে হতে পারে। আমার পিসিমা মাস্টারি করতেন, আমি ছবিতে দেখেছি। পিসিমাকে আমি জীবন্ত অবস্থায় দেখেছি, কিন্তু ছবিতে দেখেছি তিনি এই গান্ধী চশমা পরে, যেহেতু মাস্টারি করেন, তার মধ্যে একটা অস্মিতা ইয়ে ছিল যে চশমা পড়তে হবে। তার চোখ খারাপ ছিল কিনা জানি না, তিনি চশমা পরে একটা ছবি তুলছিলেন, কিন্তু আমি যখন দেখেছি তার চোখে চশমা টশমা দেখতাম না। এই কারণেই বলছি, আমার পিস্তত বোন প্রথম আরংঘাটার মহিলাদের মধ্যে কি বলেছে MA পাস, হ্যাঁ, অর্থাৎ স্নাতকোত্তর মহিলা। এছাড়া প্রবীণ মহিলা সব মারা গিয়েছে, কেউ 80 বছর 90 বছর বয়সে মারা গিয়েছে। আমার লেখা দি, আমার পিস্তত বোন, সেই ছাত্রী ছিল, সবই আমাদের বাড়িরই। তখন তো আরংঘাটে লোক সংখ্যা কম। বাংলাদেশ এই হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পরে, অর্থাৎ যখন ওঠা বাড়া শুরু হলো, তখন এখানে বাংলার থেকে প্রচুর লোক এসে জনবসতি গড়ে তুলল। এবং তাদেরই পরবর্তীকালে যে স্কুলের রূপ হাই স্কুলটা আগে হয়েছিল না, ষোলোয়া না,
আরুঙ্গাটা হাই স্কুলটা বাংলাদেশ হওয়ার বাংলাদেশ বাংলাদেশ নয়, মানে পাকিস্তান ভাগ হলো, দেশ বিভাগ হলো যখন, তখন তো নাম ছিল পাকিস্তান। সেই পাকিস্তান থেকে মানুষ ভয়ে হোক যে কারণে হোক তারা চলে আসে, তাদেরকে উদ্বাস্তু বলা হতো, এবং তারা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছিল। এখানেও তার ব্যতিক্রম কিছু হয়নি, এখানেও জনবসতি গড়ে উঠল। তারা সেই স্কুলটাকে ধরলেন, স্কুলটাকে আরো বড় করলেন, ঘরগুলো করলেন। বর্তমান সেই স্কুলের নাম আরুঙ্গাটা হাই স্কুল উচ্চ বিদ্যালয়। কিন্তু ওদের মানে মানে ইংরেজ আমলে মাইনর ইংলিশ স্কুল হিসাবে স্যাংশন পেয়েছিল 6 ক্লাস। প্রাইমারি ছিল 6 ক্লাস। পারিবারিক বিষয়টা সরকারি অনুমোদন লাভ করে প্রকাশ করুন। এটা এ নিয়ে মানে আমাদের একটা অনুষ্ঠান হয়েছে, 150 বছর পূর্তি উৎসব হয়েছে আরুঙ্গাটা স্কুলে। ও তার মানে এইখানে যে স্কুলটা, এই স্কুলটার পরবর্তীকালে ওখানে ট্রান্সফার হয়, এবং নাম হচ্ছে উপেন্দ্র, না উপেন্দ্র মেমোরিয়াল, ওইটা ইনস্টিটিউশন। এটাই হচ্ছে স্কুলের নাম হচ্ছে UM ইনস্টিটিউশন, অর্থাৎ উপেন্দ্র। এখানকার জমিদার ছিলেন উপেন ঘোষ। তারা জমি টমি দিয়েছিল, যার ফলে তাদের পূর্বপুরুষের নাম তারা হয়তো অনুরোধ করেছিল যে এটা এই নামে হবে, সেই কারণে উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশন নামেই এটা পরিচিত। এবং আমরা ডাকি আরুঙ্গাটা উচ্চ বিদ্যালয়, আরুঙ্গাটা গার্লস হাই স্কুল, এইভাবে সব। বলছি আপনার কবিতা আবৃত্তি কি করে আসলো আপনার লাইফে? আচ্ছা, এই বড় সাংস্কৃতিক পরিমণ্ডলে আমি হয়েছি। তারপর ছোটবেলা থেকে আমি ব্যক্তিগতভাবে কবিতা খুব ভালোবাসতাম, কবিতা চর্চা করতাম। আমি, আমার ভাইরা, আমার দিদি, এরা সব কবিতা। পিনাকি শুভ সব জায়গায় ফার্স্ট হতো, যেখানে আবৃত্তি করতে, সেটা অন্য কথা। কবিতা চর্চা মূল বিষয়টা হচ্ছে চর্চাটা করতাম। আর ছোটবেলা থেকেই একটা ইয়ে ছিল যে সাহিত্য জগতে, সাহিত্য শিক্ষা এইসব নিয়েই। আপনি প্রথম থেকেই কি কবিতা লিখতেন নাকি প্রবন্ধ? না, কবিতা লিখতাম, কবিতা চর্চা করতাম, কবিতা লিখতাম, কবিতা আবৃত্তি করে বেড়াতাম, বহু জায়গায় করেছি। সেটা তো আমি লিখেছি, কলকাতা পর্যন্ত আবৃত্তি করেছি। স্কুল যেহেতু স্কুলে শিক্ষকতা করতাম, শিক্ষক সংগঠনের অনুষ্ঠানে বারো ধরা ছিল, আমি থাকলে শুভেন্দু শুভ যখন উপস্থিত আছে তখন কবিতা। তো এবার আমি দর্শকদের ইন্টারভিউটা ইন্টারেস্টিং করার জন্য কবিতা আবৃত্তি যখন আসলো, স্যারের কাছ থেকে একটা ছোট্ট কবিতা আবৃত্তি শুনি। আপনি কবিতাটা বলুন, আমি ক্যামেরা দেখি। এদুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি, অন্তরেই নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিল সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ প্রশ্ন নিয়ে যাব যবে ধরণীর বলে যাব, তোমার ধুলির তিলক পড়েছি ফালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মরতি, এ জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। রবীন্দ্রনাথের। কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে এদুলোক মধুময়। বাহ, সুন্দর। এবার আমাদের আরেকটা ভুল হয়ে গেল। হ্যাঁ বলুন না। মধুময় পৃথিবীর ধুলি, তাই অনেকদিন আগে লাইনটা হচ্ছে এদুলোক মধুময়। তাহলে এবার আমরা আরেকটা প্রশ্নে যাব, সেটা হলো আপনার কবিতা চর্চা তো আসলো, এবার আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, এগুলো একটু বলুন। হ্যাঁ, আমি সবাই যেরকম তখনকার দিনে পড়াশোনা মধ্যবিত্ত পরিবারের চল ছিল, যথারীতি আমি প্রাইমারি, তারপরে হচ্ছে হাই স্কুল এবং বগুড়া কলেজটা বগুড়া কলেজ, সেখান থেকে BA পাস করেছি। পরবর্তীকালে কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলায় MA করি। আর একটা ঘটনা ঘটেছে সেটা হয়তো আমরা প্রথমে আমি এই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে প্রচলিত কথা, পাল্লা শব্দটা ঠিক আমি ব্যবহার করতে চাই না, সেটা আমরা ইয়াং জেনারেশন আমরা
তখন ওই মানে যেহেতু সবেমাত্র কলেজ, তখন আর কত বয়স, ইয়াং জেনারেশন, সব বন্ধু বান্ধবরা কমার্স নিয়ে পড়বে, ওগুলো যে কমার্স ছিল ওগুলো করলাম। তারপরে আমার ভালো লাগলো না, কারণ আমি বাংলার লোক নই। মানে আবার আমি বিএ পাস মানে বিকম তো কমপ্লিট করলাম, করে আবার বিএ পড়লাম। বিএ পাস করে পরবর্তীকালে আমার সেটা সুবিধা হলো, বাংলায় এমএ করতে সেটা সহায়তা করেছিল। বাংলায় এমএ করেছি। তারপরে আমার একটা ইয়ে ছিল যে স্কুল গড়ে স্কুলে শিক্ষকতা করবো, এরকম ধরনের একটা মনে বাসনা ছিল, সেই সুযোগও হয়ে গেল। হ্যাঁ, সুলভা একাডেমি আমরা মাস্টারি করতে পারতাম, সে ধরনের সুযোগ আমার কাছে ছিল, কিন্তু আমরা ওই সুযোগটা নিলাম। তাহলে আমরা দর্শকদের বলি যে সলুয়া একাডেমির যে ইতিহাস, সেই ইতিহাসও আমরা এই প্রসঙ্গেই জানবো, একটু যদি বলেন। হ্যাঁ, 1970 সালে স্কুলটা আমরা গড়ে তুললাম। স্বাভাবিকভাবেই ফাউন্ডার মেম্বার ছিলেন হচ্ছে সুকুমার ভৌমিক। ঠিক মনে নেই, কারণ আজকের অনেক কমিটি এসছে। রমানাথ সাহা ছিলেন, তিনি জমি দিয়েছিলেন। পরে একটা পুরো বাড়িতে আমাদের স্কুলটা শুরু হয়। পরে স্কুলের নিজস্ব জমিতে মাটি দিয়ে, ইট দিয়ে, সব রকম টালি দিয়ে ওইটা পরবর্তীকালে তো চেঞ্জ হয়ে গেছে। ওই স্কুলে আমরা শিক্ষকতা শুরু করি। 1974 সালে স্কুলটা সরকারি অনুমোদন লাভ করে, 1174। তারপর থেকে আমরা মাইনেপত্র পাই। তার আগে আমরা অবৈতনিক সুতরাং নয়। সুকুমার ভৌমিক তারা হচ্ছে একটু ওই রাজনীতির মধ্যে গরিব মানুষের কাছ থেকে পয়সা নেওয়া হোক, এ ধরনের তাদের ইচ্ছা ছিল না। তারা ঘোষণা করেছিল যে কোনো রকম পয়সা টয়সা নেওয়া যাবে না, শিক্ষা বিস্তারের জন্য আমাদের এই। তাহলে ফাউন্ডেশন হয়েছে কত সালে, আপনার রেজিস্ট্রেশন হয়েছিল কত সালে, মাঝখানে কত বছর হচ্ছে? ফাউন্ডেশন হচ্ছে 1170 তে, আর 4 বছর পরে 4 বছর, এই 4 বছর আপনার শ্রম দিয়েছে। আসলে যেটা বলার, এই বর্তমান সময়ে ফ্রি বলে এখন শব্দই নেই, কিন্তু আগে কিন্তু ওই শিক্ষাটা অন্তত মানুষের ঘরে ঘরে দারিদ্রতা, কিন্তু শিক্ষাটা ছিল সবাই। তারপরে আমরা যেখানে স্কুলটা করেছি সেখানে বেশিরভাগই হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের স্কুলে এসছে। তাদের বাবা মাদের প্রথমবার স্কুলে যাচ্ছে, ফার্স্ট জেনারেশন যেটা বলা হয়। তখন অভাব অনটন যে সালের কথা বলছেন, সেখানে পয়সা নেওয়ার প্রশ্ন ছিল না। পরবর্তীকালে সরকারি নিয়মে খুব যতটা কমে পারা যায় মাইনে নেওয়া হতো, খুবই সামান্য। তারা তখনকার মানুষ সেটা দিতে পারত। তাও সংখ্যাটা আস্তে আস্তে সেই স্কুলটা আমরা হায়ার সেকেন্ডারি হলো। আমি হায়ার সেকেন্ডারি হওয়ার পরেই আমার শিক্ষকতার জীবন 40 বছর। কারণ হচ্ছে 1174টা ধরলে পরে আমি 40 বছর শিক্ষার সঙ্গে রয়েছেন, এবং আপনার একটা 10 সালে আপনার ছাত্রছাত্রীরা অবসর নিয়েছি। সুতরাং 40 বছরের শিক্ষকতার জন্য আমি ওই শিক্ষকতার মধ্যেই নিয়োজিত নিজেকে রাখিনি। ওই বললাম আবৃত্তি চর্চা আর পত্রিকা, এবং তো মঞ্চ লেখালেখি, বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতাম। ও, এবার বলি, আপনার প্রথম কবিতা কোন পত্রিকায় লিখেছেন যদি বলেন? আপনজনের পুজো সংখ্যা, এবং তো আপনি তো তখন থেকেই লিখছেন, এখন প্রবন্ধ লিখতে হবে। তারপরে অসংখ্য পত্র পত্রিকায় আর বলছি সঞ্চালনও তো করেছেন একসময়। মঞ্চ সঞ্চালন আমাদের বাড়ি থেকে আমার ভাই প্রতি বছর 2-4টে করে পার্কের মাঠে ওই মায়েদের কাপড় টাপড় বাঁশ টাস ফুটিপত্র করে, এবং হচ্ছে কাঠগোলাতে যেখানে খাট থাকতো, নিয়মিত রেডিমেড খাট থাকতো, সেই খাটগুলো আমাদের মঞ্চে হতো। এইভাবে আমাদের তখনকার সংস্কৃতি চর্চা শুরু, অল্প মানে প্রোডাকশন কস্ট খুব কম, অল্প পয়সায় মঞ্চ হয়ে যেত। নিজেরাই গর্ত খুঁড়ে বাঁশ পুঁতে
তখন তো এত ডেকোরেশন মঞ্চে থাকতো না, আর লাইটিং এর ব্যাপার ছিল না, কিন্তু আমরা অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান, অর্থাৎ গান, কবিতা, তারপর হচ্ছে নাচ, সংস্কৃতির সঙ্গে থাকা, তা এমনকি আলাপ আলোচনা, রবীন্দ্রনাথের জন্মদিন পালন, এইগুলো আমি আমার ভাই করতাম। এই একদম মানে এবং আমি আপনাদেরও বলি যে আড়ংঘাটার সংস্কৃতির যদি ধারক বাহক বলতে হয় শুভেন্দু শুভুলকে বলা বলতেই হয়। ওটা এখানে না, ওটা আমি একা নয়, এখানে পরিমণ্ডল গড়ে উঠেছিল। তার মূলে কিন্তু আমার জ্যাঠাকে বরঞ্চ বলা যায়, জ্যাঠা কলকাতাতে যাত্রা করতেন, আর যখন চলে আসতেন অফ সিজনে তখন তো বাড়ি চলে আসতেন, বাড়ি এলে পরে এই যাত্রা করো, এই করো, বিভিন্ন রকম ধরনের ক্লাব, অনেকগুলো ক্লাব গড়ে উঠেছিল, যাত্রা, থিয়েটার করা, মহুয়া, রূপক, রুদ্রবীণা, এত নামের যাত্রা দল ছিল। এছাড়াও এই যুগে আমি শুনেছি জ্যাঠার নেতৃত্বে আবছা মনে পড়ে খুবই ছোট বাস্তবিতা একটা নাটক হয়েছিল, অর্থাৎ এই নাটকটা কিন্তু ওই কল্লোল যুগীয় একটা পরিমণ্ডলে লেখা হয়েছিল। সেই বাস্তবিতা নাটকের যেহেতু তিনি রাজনীতি করতেন না, কিন্তু ওই যাত্রা এসব নাটক তাকে দায়িত্ব দিয়েছিল, এই নাটকটা আপনি সব আমাদেরকে রেডি করে দেবেন। সেই বাস্তবিতা নাটকটা আমি এছাড়া জ্যাঠার অভিনয়ের কথা মনে পড়ে, খুবই আবছা মনে পড়ে। ওই যে বলেছে ঠাকুর রামকৃষ্ণ, তারপরে হচ্ছে বিভিন্ন নাটক হয়েছে, রামপ্রসাদ সেনের জীবন নিয়ে তার হচ্ছে নাটক, এগুলো যাটাকে অভিনয় করতে দিয়েছি। ঠিক আছে, এবার দর্শকদের জন্য বলি আরেকটা, উনি তো কলেজ লাইফের একটা সুন্দর এক্সপেরিয়েন্স বলেছেন যে কমার্স করতে একটু বাদ হয়ে যাবে, এবং সেই পরিমণ্ডল গড়ে উঠেছিল আমার চাইতে অনেক বয়স্ক মানুষরা, তারা আরো মানে এই সাংস্কৃতিক চর্চা নিয়ে তারা থাকতেন। যেরকম নাম বলতে হয় সুশান্ত বিশ্বাস, তারপরে হচ্ছে জ্ঞানজন বিশ্বাস, এইসব মানুষগুলো, ধীরেশ পাল, এরকম ধরনের এরা চর্চার দেশ হয়ে গেছিল আমাদের এই আড়ংঘাটা। আড়ং মানে তো মেলা, সেটার বিষয়ে অল্প পড়ে। এবার বলছি যে স্যার আপনি তো কলেজের বিষয়টা বললেন যে কমার্সও পড়েছেন আবার বিএও পড়েছেন, তো ইউনিভার্সিটির কোনো ঘটনা যদি খুব মানে স্মরণীয় ঘটনা যদি থাকে একটা বলতে পারেন, ইউনিভার্সিটি কলকাতায় যাচ্ছেন, শহরে যাচ্ছেন, সেটার অভিজ্ঞতা মফস্বল থেকে। আমি পড়তাম বগুড়া কলেজে, অর্থাৎ শহরে কি যাওয়ার প্রশ্নই নেই। ও তাহলে ওখানেই এমএ ছিল? না, ওখানে এমএ ছিল না, ক্যালকাটাতে। ওখানে ক্যালকাটাতে এমএ হয়েছে। তারপরে ওই সেই সময় আমি ইয়েতে যাতায়াত করতাম। ওই তো ইউনিভার্সিটিতে তো সেরকম কোনো ইনসিডেন্ট নেই, মানে অফিসে যেতে মানে একটু আলাদাই থাকে। আলাদা চিরকালই একটু। দর্শকদের বলি যে ওনার এই ইন্টারভিউটা আমি 1 বছর ধরে করার প্ল্যান করছি, যাই হোক কোনো কারণ হয়নি, আজকে ফাইনালি ইন্টারভিউটাও নিচ্ছি। যাই হোক, এবার আমরা আরেকটা বিষয়ে আসবো। এবার আমাদের শঙ্খচিলটা দেখান, দর্শকদের দেখাই, ওইটা দিন আপনি। এটা আমাদের শঙ্খচিল সাহিত্য পত্রিকা। এই পত্রিকাটা কোন দিন উদ্বোধন হয়েছে সেটা একটু বলুন, আর এই শঙ্খচিলের ইতিহাসটাও বলুন, কারা কারা লিখছে দীর্ঘদিন ধরে। হাতে নিয়ে আপনি দেখে বলতে হবে। শঙ্খচিল পত্রিকা 1988 সালে আমাদের এটা প্রথম ফাইনাল মিটিং হয়, এবং নামকরণের বিষয়টা আড়ংঘাটা স্কুলে আমারই উদ্যোগে আমি যোগাযোগ করে আড়ংঘাটা স্কুলের একটা কক্ষ নিয়েছিলাম। সেখানে এসেছিলেন সুশান্ত হালদার, মানিক সরকার, দত্তলার থেকে এসেছিলেন নিতাইপদ দত্ত, যতীন্দ্রনাথ রায়, নিত্যগোপাল রায়, কুমুদ সরকার, এরকম কতিপয় ব্যক্তিত্ব যারা সংস্কৃতি সাহিত্য চর্চার মধ্যে থাকতেন। তবে ওটা নিয়মিত নয়, ওইটার ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন আর কি, এটা বলা যায়। তারা লিখতেন, সেটা প্রকাশিত হতো কিনা তার হদিশ আমি বলতে পারবো না। তবে তারা শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, কেউ সবাই আর কি পড়াশোনার ব্যাপারে অ্যাক্টিভ ছিল। কুমুদ দা
প্রাইভেট পড়াতেন। তিনি চাকরি কোনোদিনই কোনো কালেই করেননি। আগে রাজনীতি করতেন, পরবর্তীকালে তিনি ছবির পেন্টিংয়ের ওই যে একটা ক্লাস। স্যার এই যে শঙ্খচিল নামকরণের একটা তো ইতিহাস আমি যেটুকু জেনেছি সেটুকুই বলুন, যে কার থেকে ইন্সপায়ার্ড শঙ্খচিল নামটা? সেই মিটিং হলো 25শে মার্চ 1988। পত্রিকার বর্তমান বয়স তো এই লেখা আছে আপনার 38 বছর। 38 বছর পত্রিকার একটা ইতিহাস রয়েছে। তারপরে একটা মিটিং হয় সেখানে, সেটা তার হেমাঙ্গ বিশ্বাস মারা গিয়েছিল তার 6 দিন আগে। ডেটটা আমার মনে নেই, খাতাপত্র দেখলে পরে, কারণ এরকম হঠাৎ করে প্রশ্নটার ভিতরে খাতাপত্র রাখতে পারতাম। তা আর 6 দিন আগে এটা জানি। সেখানে আমাদের পত্রিকা ফাইনালি বেরাবে এবং সামনের অর্থাৎ 89 অর্থাৎ 89 সালে বেরাবে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ ভাষা দিবসকে সামনে রেখে ভাষা দিবসের উপরে বইটা বের হবে। সেখানে বইয়ের নাম কি হবে, আমরা যে পত্রিকাটা বের করবো পত্রিকার নামটা কি? তা সুশান্ত হালদার প্রস্তাব দিলেন যে হেমাঙ্গ বিশ্বাস তিনি মারা গিয়েছেন, তাকে স্মরণ করে তার বিখ্যাত কবিতা শঙ্খচিল, আমাদের বইটার নাম যদি শঙ্খচিল রাখা হয় তাহলে তাকে শ্রদ্ধা জানানো হয়, তাকে স্মরণ করা হয়। সবেমাত্র তিনি প্রয়াত হয়েছেন, তিনি সংস্কৃতি জগতের লোক, তিনি বিখ্যাত গণসঙ্গীত গীতিকার এবং সবাই তাকে চেনে। অর্থাৎ বাংলা গানের জগতে হেমাঙ্গ বিশ্বাস একটা উজ্জ্বল নক্ষত্র। সুতরাং সবাই ওখানে কোন রকম ধরনের দ্বিমত হয়নি, সর্বসম্মতিক্রমে ওটা গৃহীত হলো। সম্পাদক নির্বাচন কে হলেন? হ্যাঁ, সম্পাদক নিতাইপদ সরকার ছিলেন। তিনি মোটামুটি তার ভয়েস সবচেয়ে বেশি থাকতো সবসময় মিটিংয়ে। তিনি যা করবেন তাই। তিনি সম্পাদক হিসাবে তিনি সভাপতি হলেন, সবাই সেটা মেনে নিল। মানে ওখানে সভাপতি হওয়ার জন্য করলো, মানিকবাবু বলে তাহলে আপনি সভাপতি হন, আর নিতাইদা বললো তাহলে যতীন, অর্থাৎ যতীন্দ্রনাথ রায়, যতীনদা বলতেন, যতীনদা সম্পাদক হোক, এবং যতীনদা সেটা মানে মেনে নিলেন। আপনি যে কমিটির মধ্যে আমি ছিলাম, আপনি তো সদস্য হিসাবে ছিলেন। বলছি যে এই যে আপনি যে নামগুলো বলছেন তারা তো মানে পরবর্তীকালে বড় বড় পদেও গেছে, সেই বিষয়গুলো যদি বলেন। হ্যাঁ, এমএলএ এমপি এরকম বিষয় আমি যদি নিতাইপদ সরকার ছিলেন এখানকার 2 বারের এমএলএ হয়েছিলেন, এবং আমি তো ওনাকে দেখেছি গীতাঞ্জলি সিনেমা হলে, আমরা একটা ওনার বই বের করেছিলাম, বৃষ্টি হয়েছিল। মানিকবাবু ছিলেন তথ্য সংস্কৃতির উপ অধিকর্তা, অর্থাৎ বিরাট ব্যক্তিত্ব ছিলেন। লালন মেলারও উদ্বোধন করেছিলেন, সেই বিষয়ে আর ওনার স্ত্রী বগুলা গার্লস হাই স্কুলের মানে প্রধান শিক্ষিকা ছিলেন। তারপরে তিনি অবসর নিয়ে এখানে ভাড়া বাড়িতে উনি থাকতেন, এখানে থাকতেন। আর এখানে সেই সময় এটা হচ্ছে বললাম 90-এর কাছাকাছি, অর্থাৎ 1990 সাল। তার আগে তিনি বললেন যে 1990 সালে লালন তার মৃত্যু শতবর্ষ। লালনের জন্মদিনটা বিতর্ক আছে, কিন্তু মৃত্যুর দিনটা ইয়েতে সংবাদ প্রভাকরে বেরিয়েছিল। আবার গ্রাম বার্তা ইয়েতে বেরোয়নি, ওটা বেরিয়েছিল হিতে করিতে। ওটাই বলতে গিয়েছিলাম। মুশারফের পত্রিকা হিতে করিতে, যার ফলে তার ডকুমেন্ট সামনে রয়েছে। মৃত্যু শতবর্ষ করা হবে এই ধরনের নিয়ে যোগাযোগ করে হয়ে গেল। ওই জায়গাটা পাওয়া গেল হচ্ছে আসাদনগর ভীমপুরে। সেখানে ওখানকার একটা লালন গানের কিছু, মানে ওরা ঠিক পরিশীলিত নয়, ওরা একটা আড্ডা টাইপের লালন গান টান গাইতো। তাদের সঙ্গে যোগাযোগ হলো। স্বপন ভৌমিকের এখানে একটা ভূমিকা ছিল, কৃষি সাহিত্য পত্রিকার সম্পাদক, মাঝদাই বাড়ি, নদিয়া। এবার তো ইনি এই পত্রিকার দায়িত্ব ছিলেন, তোমার ছাপাখানা থেকে বেরিয়েছেন। তিনি নিয়ে গেলেন যে ওখানে এরকম ধরনের লালন গান টান করে,
তা ওরা রাজি হয়ে গেল, মেলা হয়ে গেল। সেই মেলা ঐতিহাসিক মেলা হলো এবং এশিয়া উপমহাদেশে সর্বপ্রথম লালন কেন্দ্রিক মেলা। এবং এই লালন মেলাটা আগে লালনের গান হতো, আমরা শুনতাম, লালনের ভূমিকা যে ভূমিকা থাকতো, এসব ব্যাপার ছিল। কিন্তু লালন নিয়ে যে ব্যাপক চর্চা শুরু হলো সেই মেলাতেই তার কিন্তু উৎস হচ্ছে মানিক সরকারের তার মস্তিষ্ক প্রসূত লালন মেলা, আসাননগর লালন মেলা, তাকে পশ্চিমবঙ্গ লালন মেলা। আরো বলবো যে তার আগে লালন কোনো এমএতে কোনো সাবজেক্ট ছিল না। ওই মেলা হওয়ার পর থেকে লালন সাবজেক্ট হিসাবে, এখন তো 7এও একটা লালনের একটা গান আছে, 7এও এটা দিয়েছে। তাই হোক, এটা লালন চর্চার একটা হাসির হলো, লালনটাকে আন্তর্জাতিক একটা পরিচিতি দেওয়া হলো। পরবর্তীকালে লালন সিনেমা হয়েছে, বই বেরিয়েছে, অনেক শিল্পী লালন মেলার আগেই লালনের গান নিয়ে বিদেশে যেত, সেটা আবার আলাদা। হ্যাঁ, সেটা নিয়ে বলবো, এখানে আমাদের সুবল দাস বাবু তার কথাও জানবো। এবার আপনাকে একটা জিনিস বলি, আমরা কিন্তু শঙ্কুচিলের যে একদম ইতিহাস, সেটা শুরুটা শুনলাম। এই পত্রিকায় কারা কারা লিখেছেন তাদের নামগুলো যদি বলেন, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে তরুণ সান্যাল, এই নামগুলো একটু। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন, মহাশ্বেতা দেবী লিখেছেন, এমনি সুধীর চক্রবর্তী নদিয়া জেলার, তিনি তো লিখেছেন। এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মহিষ রায়। এছাড়া জয় গোস্বামী, কার্তিক মোদক, এরা অত্যন্ত পত্রিকার কাছাকাছি ছিলেন। তাদের পত্রিকাও এই শঙ্কুচিলে, মানে তারা কবি হিসাবে তাদের পত্রিকার কথা বলছি না, মানে কার্তিক দার সাহিত্য ছিল হচ্ছে কার্তিক দার পত্রিকা। কিন্তু কার্তিক দা আমাদের এই শঙ্কুচিলে লিখেছেন, প্রচুর লিখেছেন। এবং তো উনি মৃত্যুবরণের পরে একটা শুভেচ্ছা মানে শোক প্রস্তাবও ছাপা হয়েছিল। এবং বলে রাখি, কার্তিক মোদকের বাড়িতে আমি এক সময় যেতাম, প্রচুর সময় আমার বাড়িতেও এসছে। আমাদের লালন মেলা 2014 সালে রঘুনাথপুর লালন মেলা, উনিও উদ্বোধক ছিলেন, ডকুমেন্টারি হয়েছে। তো যাই হোক, এইসব ইতিহাসের একটা ঘরের মধ্যে রয়েছি আমরা। এবার আমরা আরেকটু স্বাদ বদল করি, যদি আপনি একটু লালন বিষয়ক কথাবার্তা এবং রবীন্দ্রনাথ লালনকে নিয়ে যে কবিতা লিখেছে বা অনুসরণ করেছে, সেই সব বিষয়ে লালন রবীন্দ্রনাথ অল্প একটু ছোঁয়া। রবীন্দ্রনাথ যখন নিয়ে এলে, তার রবীন্দ্রনাথকে দিয়ে শুরু। অবশ্যই। আর এটা একটা প্রবাদই হয়ে গিয়েছে যে রবীন্দ্রনাথ ছাড়া কোনো সেমিনার, কোনো আলোচনা এটা ঠিক পূর্ণাঙ্গ লাভ করে না। কোথায় যেন অসম্পূর্ণ থেকে যায়। বাংলার রবীন্দ্রনাথ বটেই, সুতরাং রবীন্দ্রনাথ বিশ্বের রবীন্দ্রনাথ। আর আমরা কেন রবীন্দ্রনাথ, কারণ যেহেতু তিনি বাঙালি, সেই জন্য তারা আমাদের জন্য রবীন্দ্রনাথকে বাইরে রেখে কোনো কিছুই করা সম্ভব আমাদের। রবীন্দ্রনাথ তিনি জোড়াসাঁকো জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন, ঠাকুর পরিবারে। তার পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথকে জমিদার করে পাঠালেন। আমাদের অবিভক্ত নদিয়া জেলার শিলাইদহ, পাতিশর, শাহজাদপুর এই অঞ্চলের জমিদার করে পাঠালেন। মানে এটাই আশ্চর্য ব্যাপার, কেউ না জানুক, মহর্ষি দেবেন্দ্রনাথ জানতেন যে আমার পুত্র কবি, এবং তাকে দিয়ে তিনি পূর্বে গান লিখিয়েছেন। বিশেষ করে তার হাতে গড়া, অর্থাৎ তার রাজা রামমোহনের সেই ব্রাহ্ম সমাজের গান তাকে দিয়ে লিখিয়েছেন, তাকে সুর করিয়েছেন, তাকে দিয়ে গাইয়েছেন। একদম ভিন্ন জগতে পাঠিয়ে দিলেন জমিদার করে। তাতে রবীন্দ্রনাথ ক্ষতি কিছুই হয়নি, বরঞ্চ রবীন্দ্রনাথের নতুন দিশা তিনি পেয়েছেন। রবীন্দ্রনাথ এসেছিলেন সারস্বত পীঠে, অর্থাৎ তখন নদিয়া জেলা ছিল হচ্ছে একটা সারস্বত পীঠ চিরকালই।
অক্সফোর্ড বলা হয় তো। রবীন্দ্রনাথ চৈতন্যপুর বই থেকেই এখানে অনেক পদকর্তারা বৈষ্ণব কাব্য রচনা করতেন। সেই চৈতন্যপুর বৈষ্ণব কাব্য কীর্তিবাস ওঝা, না সে তো ছিল, কীর্তিবাস ছিলেন, কীর্তিবাস রামায়ণ লিখেছেন, কিন্তু বৈষ্ণব পদকর্তারা নবদ্বীপ কেন্দ্র, নবদ্বীপে তখন 500 টোল ছিল, মানে 500 কাছাকাছি আর কি। ভারতের অক্সফোর্ড বলা হয়। হ্যাঁ, ভারতের অক্সফোর্ড বলা হতো। তাই ঘটনা হচ্ছে যে তার পরবর্তীতে যখন রবীন্দ্রনাথ আসে তখনও কিন্তু এখানে কৃষ্ণগড় কেন্দ্রিক একটা বিরাট পণ্ডিত মহল ছিল। এখানে ছিলেন রাজাকে কেন্দ্র, কৃষ্ণচন্দ্র রাজাকে কেন্দ্র করে তো সভাসদ ছিল। সে তো তাও তো সেটা তো আজ প্রাচীন, কিন্তু ঊনবিংশ শতকে তোমার কি বলে হচ্ছে মদন মোহন কালামকার, তারপরে হচ্ছে রামতনু লাহিড়ী, শ্রীনাথ লাহিড়ী, কার্তিকেয় রায়, ডিএল রায় মানে রবীন্দ্রনাথের সমসাময়িক। ডিএল রায় আমার বন্ধু ছিল, রবীন্দ্রনাথের বিরোধ ছিল, বন্ধু ছিল। হ্যাঁ, সেই অবশ্য বিশুদ্ধটা হচ্ছে একটা জায়গায় ওই কি বলা হচ্ছে একটা নাটক নিয়ে, শাহজাহান নাটক, না 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 আনন্দ, আরে আমরা যেটা বলছিলাম সেটা আলোচনা করব। লালন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ তাছাড়া ওই কুষ্টিয়া অঞ্চলে, কুষ্টিয়া নদিয়ার তো বৃহত্তর নদিয়ার কথা বলছি আমি, নদিয়ার জমিদারের, এবং পাবনাতেও তাদের জমিদারের কিছু অংশ ছিল। তার মূল কেন্দ্রিক ছিল আমাদের শিলাইদহটা ছিল হচ্ছে নদিয়া জেলায় কাচারি বাড়িটা, যেখানে তারা থাকতেন। জ্যোতিনাথ তার আগে ছিলেন জ্যোতিনাথ ঠাকুর। তার ঘটনা হচ্ছে যে ওখানে ছিল হচ্ছে কাঙাল হরিনাথ, তার একটা সাহিত্য বাসর ছিল, সেখানে ছিলেন জলধর সেন, অক্ষয় কুমার মৈত্র, তন্ত্রাচার্য, তারপরে ছিলেন বিজয় গোস্বামী। এরকম পণ্ডিতদের নিয়ে তিনি ওখানে সাহিত্য বাসর করেছিলেন, এবং লালনের তো প্রভাব ছিল তাদের মধ্যে, যার ফলে সংগঠন করে তারা লালনের মানে বাউল গীতি রচনা করেছেন। হরিনাথ, অনেক হরিনাথের বইটা আমার কাছে আছে, তার ভাইপো আমাকে দিয়েছে জ্যোতিনাথ মজুমদার, তিনি শান্তিনিকেতনে থাকতেন, তার হাতে সই করা লেখা, মারা গেছেন তিনি। তারাও রচনা এইরকম ধরনের। এবং আমার এখানে একটা প্রশ্ন মনে আসছে, সেটা আপনাকে বলি, দর্শকরাও শুনুন, যে লালনের মানে লালন ফকিরের মনের মানুষ রবীন্দ্রনাথের কি জীবন দেবতা, এটা যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, এইবার হচ্ছে এই সারস্বত পরিমণ্ডল এসছেন, আর সর্বোপরি তুমি যেটা বললে লালন চর্চা রবীন্দ্রনাথের পরিবারই শুরু করেছিল এবং এটার মানে এর মধ্যে কোনো দ্বিমত নেই, রাইট, একদম। যতীন্দ্রনাথের আগেও, জ্যোতিনাথ ঠাকুর তার আগেও সরলা দেবী, ইন্দিরা দেবী এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে গানদানন্দিনী, এরা রবীন্দ্রনাথকে লালনকে নিয়ে লিখেছেন। এবং হচ্ছে জ্যোতিনাথ ঠাকুর গান লিখেননি, কিন্তু তার গান শুনতে ভালোবাসতেন, তাকে কাছারি বাড়িতে ডেকে গান শুনতেন, এবং তার একমাত্র ছবি প্রামাণ্য দলিল হিসাবে এখন আমাদের সামনে আছে, দ্বিতীয় গুণর নিয়ে, সেটা হচ্ছে জ্যোতিনাথ ঠাকুর ভোটে বসিয়ে ছবিটা এঁকেছিলেন, ঘটনা হচ্ছে যে এবার রবীন্দ্রনাথ তার আগ্রহ ছিল লালন সম্বন্ধে, হয়তো লালনকে তিনি আগে দেখেছেন কিংবা দেখেননি, কেন দেখেছেন বলে এরকম ধরনের যার ফলে তিনি লালনের ওখানে গিয়ে তিনি লালন খাতা সংগ্রহ করলেন, লালনের গানের খাতা, যদিও লালন নিজে লিখতেন না, মমিন শাহ, টমিন শাহ, চাল ছিল, শাহ, এরা গান লিখতেন। লালনের সেই গানের খাতা সংগ্রহ করলেন, এবং দেখা গেল যে তার এতকালকার যে স্টাইলটা
যে ভাবনা চিন্তা প্রতিফলিত হতো তার গানে, কবিতায়, মানে রবীন্দ্রনাথের কথা বলছেন? রবীন্দ্রনাথের কথা বলছি। এইবার এটা পরিবর্তন হলো। মানে খাতা পাওয়ার পরে চিন্তা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ লালনের তো দেবতা বলতে কোনো ব্রত নেই, তাদের সংস্কার নেই, মন্ত্র নেই, তারা দেবতা হিসাবে মানুষকেই বলে, কারণ তার গানের মধ্যে আছে মানুষকে নিয়ে, এবং হচ্ছে মানুষ তাদের দেবতা রূপে তাদের সন্ধান করে মনের মানুষ। সেই মনের মানুষের সন্ধান তার গানে, কবিতায় বেশি উঠেছে। ওটা আলাদা কথা, ওটা আমি লিখেছি একটা প্রবন্ধ, এটা আমার ধারণা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিক যে রবীন্দ্রনাথ এলেন 1891-তে। লালন তখন তার 1 বছর আগে 1890-তে মারা গিয়েছেন। এলেন হচ্ছে 91-তে। এসে 2001 সালে মানে 2001 সালে তিনি এই 10 বছর ছিলেন, তারপরে শান্তিনিকেতনে চলে গেলেন। তা এখানে এসে তিনি প্রথমেই একটা কবিতা লিখেছিলেন আগের দিন 18ই আষাঢ়, লিখলেন হচ্ছে বৈষ্ণব কবিতা। তার পরের দিন লিখলেন হচ্ছে দুই পাখি। একটা কবি সাহিত্যিকের একটা সময় একটা মানসিকতা তার মনের মধ্যে কাজ করে। একটা নাম হলো, কবিতার নাম হলো, আগের দিনের কবিতার নাম হলো বৈষ্ণব কবিতা, পরের দিনের কবিতার নাম হলো দুই পাখি। সবাই তো আমার প্রশ্ন হয়েছে যে এই দুই পাখিটা এখানে লিখেছে, এটা আমি আমার দর্শকদের জন্য বলি, দুই পাখি কবিতাটা একটু যদি যতটা মনে আছে সেটা বলি। আমার দুই পাখি কবিতা সম্পূর্ণ মনে আছে। হ্যাঁ বলুন। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। এটা দিয়ে আরম্ভ করেন। স্বভাবতই বনের পাখি হিসাবে আমি মনে করেছি রবীন্দ্রনাথ তো রূপক হিসাবে লেখা, তার সব কবিতাই আমি বলে দিতে পারি, এমনকি নাটকগুলো সব রূপক, সাংকেতিক এইসব নিয়ে করতে চাইছে। বনের পাখি অর্থাৎ লালন, অর্থাৎ সে তার মনের তাদেরই কাছেরই বাড়ি একটা জায়গা দিয়েছিল নিকটবর্তী সেখানে তারা এবং লালনের কথাবার্তা যেসব পদগুলো আছে, অসাধারণ সব কথাবার্তা, অসাধারণ তার শব্দ, যেগুলো আমাদেরকে ভাবায়। কিন্তু তখন তো ক্যালকাটা ইউনিভার্সিটি তিনি পড়াশোনা করেননি, কিন্তু তিনি কোথা থেকে এই বিরাট জ্ঞান ভাণ্ডার তার মধ্যে প্রবেশ করলো। একটা গানে আছে যে বাড়ির কাছে আরশিনগর, সেথায় পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। অর্থাৎ আবার বলছে যে যোজন খানিক দূরে, যোজন শব্দটা, এই যোজন শব্দটা ক্লোজ মাইল বললে কিন্তু এটা গুরুত্ব হারিয়ে যাবে। যোজন কথাটাই এখানে অবিকল্প কথা, এই যোজন শব্দটা প্রয়োগ করে প্রত্যেকটা জায়গায়। তারপরে এই যে বাড়ির কাছে আরশিনগর, রবীন্দ্রনাথ এইগুলোকেই গ্রহণ করেছিলেন। আগেই বলেছিলাম যে রবীন্দ্রনাথ নদীতে এসে তার সৃষ্টির দিশা পাল্টে গেল সবকিছুতে, ছোট গল্পে, কবিতায়, গানে। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে মানুষ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানুষ রূপক থেকে চলে আসে মানুষ। কবিতা পর্যন্ত, কবিতাগুলোতে যদি কবিতা এই করি, চুনির কথা তো আছে, অঞ্জনা নদীর কথা। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশকালে, সে অন্তরময়, অন্তর মেশালে তার অন্তরের পরিচয়, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তার ধনে ঝেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে জগৎ সংসার, তারই এক ক্ষুদ্র অংশে সম্মানের চির নির্বাসনে বসেছি সমাজের উচ্চ মঞ্চে সংকীর্ণ বাতায়নে, জীবনে জীবন যোগ করা না হলে ব্যর্থ হয় গানের ঘোষণা। এই যে জিনিসটা, এই যে মানে অর্থাৎ মানুষের সঙ্গে মিশতে হবে। কিন্তু রবীন্দ্রনাথের কিছু বাইন্ডিং ছিল, সে জমিদার পরিবারে গিয়েছে, সেই জন্য
পায়নি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। কিন্তু আমরা জানি তিনি যথেষ্ট মানুষকে উপলব্ধি করেছেন, জেনেছেন, প্রকাশ করেছেন। এবং তার বাউল দর্শনটাও তো, তার যে আলখেল্লা পরা, দাড়ি রাখা, এটা তো একটা বাউলেরই একটা সিম্বল। এবং দর্শকদের একটু বলি, আমাদের একটা সংকলন আসছে, সেটা স্যারও লিখবে। সেটা হলো, আমি যেটা সংকলন করার চেষ্টা করছি, লেখা সংগ্রহ চলছে, সেটাতে আমি যেটা নামকরণ করেছি রবীন্দ্রনাথ ঠাকুর এক বাউল জীবন। সেখানে রবীন্দ্রনাথের বাউল চর্চা, লালন চর্চা, লোক সংস্কৃতি চর্চা, তার উপরেই মেনলি প্রবন্ধটা ছাপা হবে। এবং স্যারও একটা লেখা আমার কাছে রয়েছে, সেগুলো ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন। তো আসলে আপনার যে আলোচনায় পেলাম যে রবীন্দ্রনাথ আর লালন আপনার জীবনে একটা বিশাল প্রভাব ফেলেছে, এটা তো আমার মনে হলো। আপনি তো রবীন্দ্রনাথের কবিতা একদম অনেকগুলো মুখস্থ, তো লালনের এত গানের মধ্যে আপনার কোন গানটা ভালো লাগে? লালনের এই গানটা আমার মনে হয় যে মানবতার সিম্বলিক গান। লালনের কোন গান বললে পরে আমি বিভ্রান্ত। কারণ হচ্ছে লালনের সব গানই ভালো লাগে। ওই যে সব লোকে কয়ে লালন কি জাত, সেটাও ভালো লাগে। তার মধ্যে তো বিরাট বড় একটা বার্তা মানুষ, ওই যে সবার উপরে মানুষের তো তাহার উপরে নাই, তার লালনের মতন করে বলেছে যে লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে যেতের কিরূপ দেখলাম না নজরে, শূন্য দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। এই যে বিভ্রান্তিকর অযৌক্তিক ভাবে এইসব ধর্মীয় ভাবধারা লালন পছন্দ করে। হিন্দুদের সম্বন্ধে লিখেছে, হিন্দুদের বলেছে বামন চিনি পৈতে প্রমাণ, প্রশ্ন করে গেছে। এবার আপনাকে বলি যে আপনার তো এই লালন চর্চা, বাউল চর্চা, লোক সংস্কৃতি চর্চা এবং সংগীত, এইসবের মাধ্যমে অনেক মানুষের সঙ্গে আপনার সান্নিধ্য হয়েছে। তার মধ্যে দুই একজনের নাম আমার যেটুকু জানা যায়, ডক্টর আবুল হাসান চৌধুরী বাংলাদেশের, এবং তো আপনি তো ওনার বাংলাদেশে গিয়েও ছিলেন, ওখানে ঘুরে এসে কুষ্টিয়া বা আবুল হাসান চৌধুরী আমাকে প্রায় বলতে গেলে পরে প্রথম বাংলাদেশ দেখিয়ে কুঠিবাড়ি জোর করে নিয়ে গিয়ে কুঠিবাড়ি গেছেন, তার উৎসাহে আমি যেতে পেরেছি। না হলে পরে হয়তো দিতাম না। সব পাঠিয়েছেন উনি নিজের গাড়িতে করে, ড্রাইভার দিয়ে সেই মানে অর্ধেক কুষ্টিয়া ঘুরি বেরিয়েছে। এবং আমরা শিলাইদহে গিয়েছি ওনার গাড়িতে করে, শুধু তাই নয়, শিলাইদহে ফোন করে বলে দিল যে আমার মানে প্রিয়জন যাচ্ছে ওখানে, বাকি মোহাম্মদ, কি বাকি মোহাম্মদ দাদার তো ফোন হচ্ছে, কেমন আছো, কালকে যাচ্ছে সে। তারপরে দেখছে আমি যাওয়ার আগে তিনি গেটের কাছে দাঁড়িয়ে আছেন, তিনি আমাকে নিয়ে গেলেন। কলকাতাদের আলাদা রেট, স্থানীয় আলাদা রেট, কিন্তু আমার কোনো কিছু লাগলো না, বাকি মোহাম্মদ নিয়ে গেল। তো আমরা জানি যে এই ভিডিওটা যখন কালকে পোস্ট হবে, আবুল হাসান স্যারকেও পাঠাবো হোয়াটসঅ্যাপে, তো উনিও দেখবেন। তো আসলে আবুল স্যার যতবার এসেছেন আপনার সোর্সেই, আমি গেদে বর্ডারে গেছি, নিয়ে এসেছি, আবার দিয়ে এসেছি ওনার ওই মিনি হোটেলে, কত স্মৃতি আমাদের বই দিয়ে। আপনার বাড়িতেও তো একবার কোনো তাহলে সে একটা অভিজ্ঞতা। আবুল স্যারের প্রায় 150-রও বেশি বই প্রকাশ পেয়েছে, সেটা আমাদের কাছে এক একটা অস্ত্রর মতো, আমরা সেটার থেকে শেখার চেষ্টা করি। তো আবুল স্যার গেল, আরো কারো কারোর সঙ্গে আপনার একটু বন্ডিং ছিল বা দেখা সাক্ষাৎ হয়েছে? এখন তো সত্যরঞ্জন মন্ডল রয়েছে, কাজল অধিকারী রয়েছে, এইসব এনাদের কথা দুই একটা বলবেন? সত্যরঞ্জন মন্ডল আমার মানে বলতে গেলে পরে আমরা এখন একাত্ম, দুই ভাই। সত্যরঞ্জন মন্ডল এত আমাকে, মানে আমরা দুজনে এত আমাদের পরস্পরের প্রিয় হয়ে উঠেছি। কালকেও সত্যরঞ্জন সেই মাংসের দোকানে ভিড়, সেই নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হলো এবং একটা লেখাও পাঠিয়েছে। লিখলে পরে অনেক সুন্দর গল্প লেখে, কবিতা লেখে, গান লেখে, স্বভাব কবি হয়ে গেছে। যা দেখবে সঙ্গে সঙ্গে এবং সুন্দর সুন্দর কবিতা, দুর্বল নয় কবিতাগুলো, খুব যথেষ্ট ছন্দ আছে, বিশাল আগেকার স্টাইলে লেখা আর কি। এবং তো উনিও তো বগুড়ার ছাত্র, বগুড়া কলেজের ছাত্র, এবং কমার্স নিয়েই পড়েছে, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরিও করেছে দীর্ঘদিন। এবং এখন ফুলদমে উনি লোকসঙ্গীত পরিবেশন করেন, আগেও করতেন,
আকাশবাণীর শিল্পী, তো আমি ওনার বাড়িতেও যাই, উনিও দেখবেন, আমরা পাঠাবো স্যারকে। তাহলে এই যে একটা পরিমণ্ডল গেল, তারপরে হচ্ছে মরমী কবি বিজয় সরকারের পুত্র মানে কাজল অধিকারী, তার সঙ্গে আমার সম্পর্ক। আমরা তো যাই তো প্রতি বছর ওই কেউটিয়াতে মেলায়, আমি অনেকবার যাচ্ছি। করুণা প্রসাদ দে, এরকম আছেন কবি সাহিত্যিক ও অসংখ্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে। এখন বর্তমানে তো শঙ্খচিলের একটা নতুন একটা কি বলবো, একটা নতুন একটা কমিটি হয়েছে, নতুনরা লিখছে, তাদের বিষয়ে আপনার কি বক্তব্য, যে এই পত্রিকাটাকে ভবিষ্যতে আগামী প্রজন্মের হাতে তো তুলে দিতে হবে, বা এর তো একটা ধারক বাহক দরকার, সেটা নিয়ে আপনার কি ভাবনা চিন্তা? দেখো, পত্রিকা একটা আমার কাছে রতন, আর এই রতন যারা চেনে তারাই রতনের কাছে আসে, রতনের রতন চেনে। তা তোমরা যারা এই পত্রিকা আমাকে সাহায্য করো, তোমরা এইসব ব্যাপারে তোমরা অন্য কোনো চর্চার মধ্যে থাক না। আজকে আধুনিক যুগে আড্ডা নানা রকম ধরনের মানে আর কি মাধ্যম আছে, সেসবকে এড়িয়ে তোমরা এই যে লিটল ম্যাগাজিনের একটা লেখক তৈরির ক্ষেত্রে যে একটা ভূমিকা, সেটা নিয়েও বলতে পারেন, সংকুচিত থাকলেও অসুবিধা। আসলে কবিরা প্রথম স্বভাব কবি যারা যারা নতুন লিখতে আসে, তাদের তো প্রথমের সংস্করণটাই হলো লিটল ম্যাগাজিন, সেখানেই তো তারা প্রথমে লেখে। আমি তো অন্তত আমি দীর্ঘদিন ধরে লিখছি, 2004 থেকে লেখা শুরু করেছি, কিন্তু ছাপা হচ্ছে 2007 সাল থেকে, তারপরে এই 7 সাল থেকে এবারও বেরিয়েছে। তাহলে এই দীর্ঘদিন আমি কিন্তু লিটল ম্যাগাজিনে লিখেছি, স্মারক গ্রন্থে লিখেছি, নিজে দুটো বই প্রকাশিত হয়েছে, মনের মানুষ আর অনুভবে মহাত্মা লালন সাই, তৃতীয় বইয়ের কাজ চলছে, কবিতায় লালন চর্চা। কিন্তু এখন আমি এই লিটল ম্যাগাজিন লিখছি, লিটল ম্যাগাজিনের গুরুত্বটা যদি বলেন। হ্যাঁ, তুমি তো বলেই দিলে। হ্যাঁ না, আপনি বলুন, আপনার বাকিটা আমার বলার অপেক্ষা রাখি। না, আপনারা একটা জিনিস হচ্ছে যে লিটল ম্যাগাজিনই হচ্ছে হাতে খড়ির চাই। হ্যাঁ, হাতে খড়ি। যেরকম ধরনের শিশুরা যখন বিদ্যালয়ে যাবে, তার জন্য তাদের একটা আছে, প্রচলন আছে, প্রথা, হাতে খড়ি দিতে হয়, তার আগে খড়ি ধরতে নেই। তেমনি যারা এই কবিতা টবিতা লিখবে, তাদের একটা জায়গায় ছাপা অক্ষর, তারা চায় যে ছাপা অক্ষরে আমার কবিতা বেরাক। তা তো অত সহজে তো সবাই নেয় না। যেরকম আরঙ্গাটাতে এই একটি মাত্র পত্রিকা আছে, আরঙ্গাটাতে শিক্ষিত লোকের অভাব নেই, এরিয়াও মানে তার বিরাট বড় পরিমণ্ডল, সে অথচ এখানে এরকম ধরনের পত্রিকা একটা ছেলেপেলেরা, যারা মেয়েরা, ছাত্রছাত্রীরা যারা কিছু লেখালেখি করে, প্রবন্ধ, বিশেষ করে কবিতার দিকটাই বেশি আর কি, লিখলে পরে সেই কাব্য চর্চা করে, সেই লেখার জায়গা হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে যে যতটা পারা যায় বিখ্যাত লোকেরা নিশ্চয়ই লিখবে, নাহলে একটা পত্রিকার। এবং এটা তো পিআর রিভিউ কমিটিও করা হয়েছে, এবং এখানে তো লিখে পিএইচডি করেছে, তাদের নামগুলো বলুন। তার ঘটনা হচ্ছে যে তাদের লেখার জায়গা হচ্ছে এটা, এবং যারা এই যে স্কলার, তাদের তো লিখতে হয় এই ধরনের আইএসএসএন পত্রিকা, আমাদেরটা হচ্ছে আইএসএসএন নাম্বার আছে আর কি, যার ফলে এইরকম পত্রিকায় তাদের লিখতে হয়। এরকম ধরনের 7-8 জন এই পত্রিকায় লিখে তারা অলরেডি ডক্টরেট, তারা হচ্ছে গবেষক হয়েছে। তাদের নাম দুই একজন বলুন। যেরকম ডক্টর বাসন্তী মজুমদার, প্রজ্ঞা পারমিতা, তারপরে হচ্ছে নামগুলো সব মনে নেই। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আপনাদের বলা একটাই কারণ যে আপনারা যারা পিএইচডি করছেন বা লেখার জায়গা খুঁজছেন, আমাদের শঙ্খচিল.com এটা বলে দিন, ওখানে আপনারা যোগাযোগ করুন, কিংবা আমাদের নাম্বারও আছে, এই ডেসক্রিপশনে আমার নাম্বার রয়েছে, আমার সঙ্গে একটু যোগাযোগ করলে আমি স্যারের কাছে লেখা পৌঁছে দেবো। এটা আমাদের একটা প্রমিস থাকতে পারে। আপনার ওই শঙ্খচিল যে ওয়েবসাইট, সেটা নিয়ে একটু বলুন। আমাদের এটা একটা ওয়েবসাইট আছে, তারপরে দেশ বিদেশে এই পত্রিকা পৌঁছে যায় এই ওয়েবসাইটের মাধ্যমে। তার আমরা আভাস পেয়েছি এবং বহু ফোন-টোনও পেয়েছি। আর এছাড়াও কিছু বই আমাদের এখানকার যে সভাপতি ছিলেন নিতাইকত সরকার, তার ছেলে আমেরিকায় থাকে, সে এলে পরে 30 কপি 40 কপি করে নিয়ে যায়। তাহলে আমাদের পত্রিকা শঙ্খচিল পত্রিকা ব্রিটেনে থেকে ফোন পেয়েছি, নরওয়ে থেকে ফোন পেয়েছি।
বোঝা যাচ্ছে যে পৃথিবীময় শঙ্খচিল উঠছে, ওটা শঙ্খচিলের, ওটা বলে দিন শঙ্খচিল.com, ওটা বলে দিন ভালো তাহলে বুঝবে। আমাদের হচ্ছে ওয়েবসাইট হচ্ছে শঙ্খচিল.com, একদম www.শঙ্খচিল.com। ওই www দিতে হবে না, শঙ্খচিল.com। হ্যাঁ, শঙ্খচিল আমি দেখেছি, শঙ্খচিল.com দিলে এটা আসে। এবং যারা পিএইচডি করছেন, স্কলার, আপনারা খুঁজছেন যে কোন পত্রিকায় লিখবো, তো শঙ্খচিলে অবশ্যই লেখা পাঠাবেন। এবং আমাদের এখানে প্রবন্ধ অবশ্যই ছাপা হবে আপনাদের, তাদের গবেষণাপত্র। তো মোটামুটি আমরা বেশ সুন্দর আলোচনা করলাম। এবার আপনি যে বলুন, এই লালন মেলার ইতিহাস ওখানে অল্প একটু বলা হয়েছিল, লালন মেলার বর্তমান পরিস্থিতি নিয়ে একটু বলুন। ওটা তো শুরু হলো, তারপর দীর্ঘ জার্নিটা, কারা কারা আসলো। লালনের মৃত্যু শতবর্ষে অর্থাৎ 1990 সালে পয়লা কার্তিক ভোর 5টায় তার মানে তিনি প্রয়াত হয়েছিলেন, যার ফলে সেই তারিখে আমাদের প্রথম মেলা শুরু হয়েছিল 1990 সালে পয়লা কার্তিক। তারপরে বেশ কিছুকাল ওই সময় ওই একই দিনে ওখানে হতো লালন মেলা শুরু হতো। পরে সেই মেলা খুব বিস্তার লাভ করে, বাংলাদেশ থেকে বহু শিল্পী টিল্পী আসে এবং হচ্ছে এখানকার যারা একদম সারা কলকাতা থেকে, প্রেসিডেন্সি থেকে, বর্ধমান থেকে, হাওড়া থেকে। এবং আমার যেটা মনে হয় যে লালন মেলাকে কিন্তু অনেক শিল্পী হয়েছে, আবুল, আপনার ওই গোলাম ফকির, মনসুর ফকির, এদের বিষয়টাও বলুন। এটা তো আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে, সেটা নিয়ে একটু বলুন। বহু শিল্পী ওই লালন মেলার থেকেই তারা যাত্রা শুরু করেছে এবং পরে তারা বিরাট জায়গায় পৌঁছে গিয়েছে। এরকম সৌমেন বিশ্বাস, বিখ্যাত তাত্ত্বিক বাউল, মানে তত্ত্বের উপর তিনি, এবং তার সমাধিও তো ওখানেই দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে মনসুর ফকির, তারা তো খাবার মানে ছাদে করে নিয়ে আসতো মাল, এইসব বিষয়গুলো। তারা যখন আসতো তখন সব শিশু শিল্পী ছিল, পরে তারা শিল্পীতে পরিণত হয় এবং তারা বিখ্যাত হয়েছে। এখন ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গের সর্বত্রই তাদের যাতায়াত আছে, পরিচিতি আছে। এবং এই লালন মেলা থেকেই তো অনেক জায়গায় লালন মেলা শুরু হয়েছে। আমাদের রঘুনাথপুর লালন মেলা তার একটা উদাহরণ, বীরনগর লালন মেলা। আগেই বলেছি যে লালন মেলা শুরু হওয়ার থেকে সারা পশ্চিমবঙ্গে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অনেক লালন মেলা বিভিন্ন জায়গায়, লালন মেলা, লালন উৎসব, বৈরাগী লালন মেলা, নদিয়া জেলাতেই 4-5 জায়গায় লালন মেলা হয়। আমার কাছে একটা তথ্য রয়েছে, আমার কাছে যেটা আমি 25 থেকে 30টা লালন মেলার একটা নোট ডাউন করেছি, সেটা আমার কাছে রয়েছে। এবার বিষয়টা আপনি বলুন যে এই যে লালন চর্চা, লোক সংস্কৃতি চর্চা, লোক সংস্কৃতি নিয়ে আপনার কি মতামত? যে লোক সংস্কৃতি আসলে রুটের কথা বলে, এটা আজকে যে মানে সভ্য সংস্কৃতি, তার শেকড়টা এই লোক সংস্কৃতি, রুট মিউজিক বলছে, ওখান থেকেই তৈরি হয়েছে। গানের উৎস হচ্ছে লোক সমাজই তারা শুরু করেছে। এখন এই যে আধুনিক গান, যেগুলো স্বর্ণযুগ ছিল আমাদের বলা হয়, দেখা যাবে যে সেখানেও লোক সংস্কৃতির একটা জায়গা আছে এবং সম্মানের সঙ্গে সেখানে সে পরিবেশিত হয় লোক সংস্কৃতি। আর লোক সংস্কৃতি মানে শুধু হচ্ছে গান নয়, লোক সংস্কৃতি বলতে অনেক ফোক লোর, অর্থাৎ সেখানে ফোক ড্যান্স আছে, ফোক সঙ্গীত আছে, ফোক তোমার হচ্ছে তোমার নাটক আছে, যেরকম ধরনের কৃষ্ণযাত্রা, রামযাত্রা, এগুলো। আপনি তো দীর্ঘ, মানে আপনার থেকে মিশামিশি করে আমি মোটামুটি 15 বছর স্যারের সঙ্গে উঠা বসা করছি আর কি। ওনার বাড়িতে আসি শ্রাবস্তী ভবনে, আলমঘাটায়, এসে অনেক কিছু শিখি এবং সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। এবার যেটুকু জেনেছিলাম যে আপনি তো একবার পিএইচডি করার জন্য ড্রামার উপরে একটু জমাও দিয়েছেন, সেটা যদি একটু বলেন। ওই মেনলি ওই পুতুল নাচটা নিয়ে বলেন। সে এক মানে দুর্ভাগ্যজনক অধ্যায়, সেটা জানো, একটা সিনাপসিস করেছিলাম, যদিও এটা কমপ্লিট হয়নি, কারণ আমার ইয়ে ছিলেন হচ্ছে তুষার চট্টোপাধ্যায়, কল্যাণী। তিনি খুব যত্ন সহকারে
রাখলেন, এই যে আমার স্পেশাল আলমারিতে তোমারটা রাখলাম। তারপরে দিনের পর দিন ঘোরাঘুরি করে ওনাকে পাই না, যাতায়াত করি, ব্যর্থ হয়ে ফিরে আসি। তারপরে তিনি মারা গেলেন ওখানে। তারপর সেই খাতাও পাইনি কোনোদিন। আর পরে যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে ঘুরতে দেখুন। আর আপনার ওই যে পানিখালি অঞ্চলে পুতুল নাচের বিষয়টা একটু বলুন। পানিখালিতে শুধু নয়, পুতুল নাচের মূল জায়গা হচ্ছে বগুড়াতে ছিল। সেখানে সুশান্ত হালদার শ্রদ্ধেয় শিক্ষক, বগুড়া বয়েজ হাই স্কুল, তিনি পশ্চিমবঙ্গ রাজ্য পুতুল নাচ সমিতি একটা পুতুল নাচ সংস্থা গড়ে তুলেছিলেন এবং অনেক জায়গায় সেমিনার করেছেন, বিরাট জায়গায় পৌঁছে দেয়। এমনকি দিল্লির টিভিতে দেখানো হয়েছে, আকাশবাণীতে দেখানো হয়েছে। লালন, এই যে লালনের উপর প্রথম তখন মেলা হয়নি, কিন্তু সুশান্তবাবু লালনের যে তত্ত্ব, লালন সম্বন্ধে যে বিতর্ক ছিল, সেই বিতর্ক একদম ঊর্ধ্বে উঠে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেইটাই কিন্তু তিনি পরিবেশন করেছেন তার পুতুল নাট্য সমিতির মধ্যে দিয়ে, নাট্য সংস্থার মধ্যে দিয়ে। ঘটনা হচ্ছে যে তারপরে যে আমাদের দত্তপুলের কাছে বড়গড়িয়াতে, ওখানেও একটা বিরাট পুতুল নাচের এবং আমার যেটুকু এবং আপনাকে একটু বলি যে আপনাদের এই ছোট পার্কের মাঠ, এখানে তো আপনি একটা লোকসংস্কৃতি উৎসব করেছিলেন, সেটা নিয়ে একটু যদি বলেন। এখানে লোক উৎসব একটা করা হতো, 4-5 দিনের জন্য এখানে মেলা করা হতো। সেখানে নাটক হতো, সব ফোকের উপরে নাটক হতো। তারপরে গান তো আছেই, বাউল গান হতো। তারপরে তোমার হচ্ছে এরকম অনেক মানে ফোকের ছবি, মানে এবং লোকচিত্র, যেটা বলা হয় লোকচিত্র, এসব নিয়ে কাজ করা হতো এবং ওখানে আলোচনা হতো। মোট কথা যে মেলাটা হচ্ছে লোককেন্দ্রিক এবং বেশ স্টল দিয়ে চমক হতো। এবং হচ্ছে থার্ড, যেটা বাদল সরকারের যে ইয়েগুলো মানে ওপেন এরিনার, সেই সবগুলো এখানে পরিবেশিত। থার্ড থিয়েটার বলছে। বলছি যে আপনার তো দীর্ঘদিন এই লোকসংস্কৃতির চর্চা করছেন এবং লেখালেখি করছেন। প্রবন্ধ কত সাল থেকে লেখা শুরু করলেন, মানে কবিতার থেকে বেরিয়ে গেলেন? মনে নেই, আমি প্রথম কবে লিখেছি কিন্তু প্রবন্ধ তো প্রচুর লিখেছেন। আপনার তো একটা বই, আমি হাই স্কুলে থাকতেই লেখালেখি করতাম এবং হাই স্কুলে থাকতেই আমার বই ছাপা অক্ষরে বেরোতো। এবং সেয়তি বলে একটা ম্যাগাজিনও তো বেরোতো, সেয়তিতে বেরোতো। তারপরে হচ্ছে আরঙ্গাটা স্কুলে একবারই প্রথম জাঁকজমক করে পুনর্মিলন উৎসব হয়েছিল, সে তাতে একটা স্মারকগ্রন্থ করা হয়েছিল। সেখানেই বলতে গেলে পরে আমার একটা, কত সাল সেটা? 66-63 হবে। তার মানে আপনার প্রবন্ধ তো নিয়মিত সংকোচিলত ছাপা হচ্ছেই, আরো অনেক পত্রপত্রিকায় ছাপা হচ্ছে, সেইগুলো দিয়ে একটা সংকলন। অঞ্চলে কোনো পত্রিকা স্মারকগ্রন্থ করলে পরে খুঁজে পাওয়া যাবে আপনার কাছে আসতো, একটা লেখা দিন। এরকম হয়েছে, কিছু কবিতা আছে আর একটা মাত্র প্রবন্ধ আছে, যেরকম বৈদিকা, কি নমামি বৈদিকা, দেবব্রত দাস আর আমি করেছিলাম, মাত্র প্রবন্ধ ছিল, সেটা আমার। বাহ। তো আপনার এই প্রবন্ধ দিয়ে তো একটা ভবিষ্যতে একটা সংকলন করতে পারেন, সেটা অবশ্যই করবেন। তাহলে কি হবে, এই প্রবন্ধ সংকলনটা থেকে আপনার লেখার বোদ্ধা যারা লোকসংস্কৃতি নিয়ে কাজ করতে চায়, বা বাউল, ফকির, রবীন্দ্রনাথ, নজরুল, যে কোনো সাবজেক্ট নিয়ে কাজ করতে চায়, তখন কিন্তু এই প্রবন্ধটা আপনার একটা অথেন্টিক কাজ করবে। তো বইটা অবশ্যই বের করবেন। সেটা আমাদের সহযোগিতা অনেক প্রকাশনী আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। তো আপনারা এতক্ষণ দেখলেন মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার। 6th এপিসোডে ছিলেন আমাদের সবার প্রিয় শুভেন্দু শুকুল স্যার। আমরা তাকে আবার ধন্যবাদ জানাই। আমরা শেষ করব একটা কবিতা দিয়ে। কবিতাটা বলুন, একটা মনে যে কবিতাটা আসছে। আপনি তো সবই রবীন্দ্রনাথের কবিতা বললেন। আপনি এখন এই বিজয়ার দিন, যদিও কালকে পোস্ট হবে, বিজয়ের দিনে উপলক্ষে আপনি একটা কবিতা যেটা মনে আসছে সেটা বলুন। বিজয়া বলে নয়, ব্যাপারটা হচ্ছে যে আমার মানসিকতার সঙ্গে রবীন্দ্রনাথের
একটা জায়গায় খুঁজে পাই। তার জন্য তো বারবার রবীন্দ্রনাথই ফিরে যাচ্ছে। আমার মধ্যে একটা নস্টালজিক কাজ করে, সেই নস্টালজিকটা হচ্ছে নিকট অতীত নয়, আরও বহুদূর অতীত, সেই উজ্জয়িনীর যুগ, সেই কালিদাসের যুগ, এইগুলো আমি যেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই। রবীন্দ্রনাথের এই স্বপ্ন কবিতার মধ্যে এরকম ধরনের একটা আভাস আছে, সেই স্বপ্ন কবিতা বলি। স্বপ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। দূরে বহু দূরে স্বপ্ন লোকে উজ্জয়িনীপুরে, খুঁজিতে গেছুন কবে শিপ্রা নদী পারে, মোর পূর্ব জন্মের প্রথমা প্রিয়ারে। মুখে তার লক্ষ্য রেণু, লীলাপদ্ম হাতে, কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে, তনুদেহে রক্তাম্বর নিবি বন্ধে বাঁধা, চরণে নূপুর খানি বাজে আধা আধা। বসন্তের দিনে ফিরেছিল বহু দূর পথ চিনে চিনে, মহাকাল মন্দির মাঝে গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে, জনশূন্য পণ্যবিধি ঊর্ধ্বে যায় দেখা। যে ঠিক আছে, যেটুকু বলেছেন ওটাই অনেক। এবার আমরা শেষ করছি আমাদের মুখোমুখি সাক্ষাৎকার। না হচ্ছে 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে তো, না না অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি তো দর্শকদের বলেছি, যতটুকু মনে আছে সেটুকু বলেছেন। এই কবিতা সবাই জানে। আমরা মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকারে এতক্ষণ শুনলাম প্রাবন্ধিক আমাদের সবার প্রিয় শুভেন্দু শুকুলের আলোকচারিতা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সঞ্চালনায় অনুপ মণ্ডল। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। দেখতে থাকুন মনের মানুষ একাডেমি চ্যানেল।